জনাব রাজাকি, আপনি কি মনে করেন যে সরকার যেই ঝুঁকিটা নিল বা সরকার যেটা দেখতে চাইলো যে প্রথা পরিবর্তন করে, তাতে কি সরকার সফল হবে বা আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে এবং আমার সমালোচক। দেখেন, আহসান ইস মনসুর সাহেবের সম্পর্কে আমাদের বলার কিছু নাই। ইনফ্যাক্ট উনি কোন লেভেলের, উনি একজন সাকসেসফুল অর্থনীতিবিদ এবং ওনার যে ব্যাকগ্রাউন্ড, সে অর্থনীতি নিয়ে কাজ করা এবং অল্প সময়ের মধ্যে উনি 25 থেকে 35 বিলিয়ন ডলার উন্নীত করছেন রিজার্ভ। এই সব দিক মিলাইয়া তাকে যে আপনি সরাইতে পারবেন না তা নয়। আপনার দল যখন ক্ষমতায় আসে, নতুন ক্ষমতায় আসলে তাকে নিতেই পারে। সেখানে আপনি একজন প্রথম দেখতে হবে বাংলাদেশ ব্যাংকের একজন গভর্নরের কাজ কি। একটা গভর্নরের কাজ সবচেয়ে বড় অর্থনীতি সংক্রান্ত যে টার্নিং পয়েন্ট, এটা কিন্তু কি পয়েন্টের একটা। রাষ্ট্রের লোড বিয়ারিং বিমের একটা হলো অর্থনীতির খাত, সেটা হলো বাংলাদেশ ব্যাংক। সেখানে আপনাকে অনেক চিন্তা ভাবনা করতে, এখানে মুদ্রানীতি, ঋণ নীতি প্রণয়ন করতে হবে, ব্যাংক ও ব্যাংকের বহির্ভূত আর্থিক বিষয় চিন্তা করতে হবে, তারপরে দেশীয় আর্থিক বাজার প্রসার চিন্তা করতে হবে, মুদ্রা প্রিন্টিং এর ব্যাপার আছে, মুদ্রা প্রিন্টিং এর সাথে মুদ্রা স্ফীতি হয় কিনা, এই সব ফিল্ড একটা মারাত্মক ব্যাপার। সেক্ষেত্রে আপনার যাকে বানাইছে বিএনপি থেকে, উনি এই যে নির্বাচন কমিশনের 23তম সদস্য ছিলেন, এগুলো নিয়ে কোনো বিতর্ক নাই, থাকতেই পারেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে উনি নিজে একজন ব্যবসায়ী, পিওর ব্যবসায়ী, এবং সেই ব্যবসায়ীর ক্ষেত্রে আপনি যখনই তার পাশাপাশি উনি ডিফল্টার, এটা মাথায় রাখতে হবে। যেমন দুদুবের সাথে আমি দ্বিমত করছি না যে আপনি লোক বসাইতে পারেন এবং তার পারফরমেন্স ভালো হতে পারে, যোগ্য হতে পারে, কিন্তু আপনি যখন ঋণ খেলাপি হিসাবে যাচ্ছেন এবং আপনার নৈতিক দায়িত্ব থাকবে রাষ্ট্রের ঋণ রিকভারি করা, এই রাষ্ট্রের ঋণ যে রিকভারি করবেন আপনি অন্যান্য ডিফল্টারের কাছ থেকে, আপনার মোরাল কারেজটা কোথায় থাকবে? এটা আমার একটা বিরাট প্রশ্ন। সেক্ষেত্রে আমি তার সব যদি বাদ দেই, অ্যাটলিস্ট রাষ্ট্রের এইরকম একটা দায়িত্বশীল জায়গায় 89 কোটি ঋণ খেলাপি যে ব্যক্তি, তাকে আমি কোনোভাবেই সমর্থন করি না। আমি এক। দুই হচ্ছে, এখনও কিন্তু আমাদের তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, কিন্তু প্রথম অধিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কিন্তু সেটা ফুলফিল করা হয়নি, রাষ্ট্রের শিষ্টাচার বা যে নিয়ম। তারপরেও খুব তড়িঘড়ি আমার কাছে মনে হচ্ছে। মানে তড়িঘড়িটার ব্যাপারটা কি, আমি আজকে যদি মিলাই তাহলে আমার কাছে মনে হয় ইউনূস সাহেব এই 12 তারিখ চলে যাবেন নির্বাচনের পর, ঠিক 9 তারিখে উনি যে একটা এগ্রিমেন্ট করলেন আমেরিকার সাথে, মানে তারটা মনে হয় যে সে চলে যাবে তাই কিছু একটা করে গেলাম। কিন্তু এই নির্বাচিত সরকারের এখন পর্যন্ত জাস্ট শুরু, সেখানে এত তড়িঘড়ি করাটা আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না। নাম্বার ওয়ান। কেন? কারণটা কি? নাম্বার টু হচ্ছে, উনি একজন ঋণ খেলাপি, আর যাই হোক ঋণ খেলাপি, এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকবেই। 3 নম্বর, উনি ব্যবসায়ী, ওনার মাথার ভিতরে সবসময় ওনার ব্যবসাটা ঘুরবে। আর 4 নম্বর যদি ধরেন, আপনি দ্বিতীয় দিনই কিন্তু 1000 কোটি টাকা ন্যাশনাল ব্যাংকে ডিসবার্স করছেন উনি, তাদেরকে। এটা কি উনি করেছেন না আহসান ইস মনসুরের সময় হয়েছে? কোনটা? এই যে 1000 কোটি টাকা ন্যাশনাল ব্যাংকে দেওয়া, তার হলো সুবিধা। না, আমি তো জানি এখানে থেকেই দেওয়া হয়েছে। আপনি দেখেন কোথাও কোথাও আছে যে আহসান ইস মনসুর যাওয়ার আগে দিয়ে গেছে, আহসান ইস মনসুর যাওয়ার আগে দিয়ে গেছেন, এরকমও আসছে গণমাধ্যমের খবর। না এরকম আমি পাইনি। ঠিক আছে, আমরা তাহলে এটা নিয়ে বিতর্ক নাই করলাম, যদি এটা কোনো কনফিউশন থাকে। বাকি দুটোতে আমরা থাকি। আচ্ছা, আমি অ্যাটলিস্ট ঋণ খেলাপিকে আমি দিব না, কারণ আমি তো ঋণ রিকভার করব, আমার তো মোরাল কারেজ থাকবে না, আমি নিজে ডিফল্টার। সুতরাং আমার কাছে মনে হয় যে এইটা সরকারের চিন্তা করা উচিত ছিল। আমি তাকে অযোগ্য বলছি না, এবং রাষ্ট্রের যে নিয়ম, যে দল ক্ষমতা আসবে সেখান থেকেই নিবে। কিন্তু আপনি যখন একটা ঋণ খেলাপিকে দিবেন এবং সে যদি এখান থেকে তার ঋণ রিকভারি করে চলে যায়, তখন একটা প্রশ্ন দেখা দিবে। ধন্যবাদ আবু হেনা রাজাকে। আমাদের আরো আলোচনার সময় আছে, সুযোগ আছে, আমরা একটু বিরতিতে যাব। দর্শক, একটা বিরতি যাচ্ছি, ফিরে আসি একটু পরে। বিরতির আবার ফিরলাম আজকের আলোচনায়। জনাব আবু হেনা রাজাকে, এবার আপনাকে দিই, আপনার কাছে আসি। আমরা বিরতির ফাঁকে আলোচনা করছিলাম যে বিএনপি 6 সিটি কর্পোরেশন প্রশাসক নিয়োগ দিয়েছে এবং পরে বরিশালে আবারও আরেকজনকে প্রশাসক নিয়োগ দিয়েছে। এই যে নির্বাচনে পরাজিতদের বিএনপি বিভিন্ন জায়গায় যে প্রশাসক নিয়োগ দিল, রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একটা টার্ম আছে যে বাইপাসিং দ্য ইলেকটোরেট। আপনি বিষয়টাকে কিভাবে দেখেন? যদিও নিয়োগ দেওয়ার সময় স্থানীয় সরকার মন্ত্রী বলেছেন যে আমাদের চেয়ে ভালো হবে রাজনীতিবিদরা প্রশাসক হিসেবে, কিন্তু এটাও তো ঠিক, তারা এই যে সদ্য সমাপ্ত ইলেকশনে এরা প্রত্যেকেই পরাজিত হয়েছেন এবং এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে এটা প্রাইস পোস্টিং। আপনি বিষয়টিকে কিভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে। আমি প্রাইস পোস্টিং বিতর্কে যাব না, কারণ এটা তো রাজনৈতিক দলের ব্যাপার, দুই রাজনৈতিক বক্তব্য। কিন্তু আমি ব্যক্তিগতভাবে যদি দেখি, সাধারণত আপনি যে নির্বাচনটা হয়ে গেল, তাতে বিএনপি একটা গণতান্ত্রিক দল। আপনি জামাত এনসিপি বলেন, সবাই গণতন্ত্রে বিশ্বাসী,
তাই তারা সবাই নির্বাচন করছে। একটা দল বিজয়ী হয়েছে, সরকার গঠন করছে, আর অন্যরা যারা বিজয়ী হয়েছে সংখ্যা সিট কম, তারা বিরোধী দলে গেছে। ভোট যদি দেখেন 49% এবং 31%, সরকারি পক্ষ পাইছে 49, এরা পাইছে 31%। ভোটের দিক থেকে হিউজ। সাধারণত এই ধরনের অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগের প্রশ্ন আসে তখন যখন দেশে স্বাভাবিক গভর্নমেন্ট থাকেন না, লাইক অন্তর্বর্তীকালীন সরকার কিংবা সামরিক সরকার কিংবা কোনো সিভিল অনির্বাচিত সরকার ব্যাকড বাই আর্মি, এই ধরনের, তখন এগুলা অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ দেওয়া হয়। কিন্তু আপনি গণতন্ত্রে বিশ্বাসী, আপনি মাত্র নির্বাচন করে আপনি সরকার গঠন করলেন, এখনো অফিসিয়ালি আপনাদের যাত্রা শুরু হয় নাই সংসদের মাধ্যমে, তার ভিতরে আপনি তড়িঘড়ি একই কথা আসতেছে, আপনি দিতেই পারেন, অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ দিতে পারেন। কিসের উপরে? আপনার প্রবলেমটা কোথায় হয়েছে? এখানে অলরেডি অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করা ছিল, এখন বলতে পারেন সেগুলো আমরা নিয়োগ করিনি, সেটা করছে বিগত অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু আপনাকে পাশাপাশি মাথায় রাখতে হবে যে অন্তর্বর্তীকালীন সরকার চলে যাওয়ার পর ওই নিয়োগকৃত অ্যাডমিনিস্ট্রেটররা যতই ওই সরকারের পক্ষ থাকুক না কেন, কিন্তু নির্বাচিত সরকার আসার পর তারা থরথর করে কাঁপবে, কারণ তারা জানে যে আমাদের সেই সরকার নাই। তারপরে যদি আপনি বদল করতে চান, আপনার উচিত ছিল অ্যাডমিনিস্ট্রেটর মানে আমলা থেকে নেয়া। আপনি কিভাবে নিশ্চিত হইলেন যে নির্বাচন হইলেই আপনার এই 6 জন সবাই বিজয় লাভ করতো? আপনি তো জানেন না, কারণ আপনি নির্বাচন দিচ্ছেন না। 31% ভোট যারা পাইছে তারা ডিপ্রাইভড হইল। আপনি তাদেরকে মূল্যায়ন করে, তাদের সাথে আলোচনা করে 6টার মধ্যে যদি তাদেরকে 2টা দেওয়া যাইতো যে ঠিক আছে তোমরা 2জন সিলেক্ট করো, কথার কথা বলছি, আপনি সেটা করলেন না। টোটালটা দলীয়। এই দলীয় দেওয়ার মানে অ্যাবসলিউটলি আপনাদের। এবং দলীয় লোককে যখন পয়েন্ট নিতে পেরেছি, দলীয় লোককে যখন আপনি নিয়োগ দেন, তখন কিন্তু আমলা যেভাবে আপনাকে কেয়ার করবে তা না, কারণ দলীয় লোকগুলো সব একসাথে যখন বসে ফ্রেন্ডলি টু ইচ আদার। এখন সেক্ষেত্রে আমি মনে করি গণতান্ত্রিক সরকারের কাছ থেকে আপনি অগণতান্ত্রিক প্রক্রিয়ায় নিজ দলীয় লোককে প্রশাসক নিয়োগ দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বরং আমি মনে করি তারা কি নির্বাচন নিয়ে শঙ্কিত, এবং সে কারণে কি একটা ফিল্ড তৈরি করার জন্য তাদেরকে আগেই বসাইছে এবং পূর্ণমেয়াদ দিছে কিন্তু তাদেরকে। অর্থাৎ পরিস্থিতি যদি মনে করে নির্বাচন না হওয়ার আগ পর্যন্ত পূর্ণমেয়াদ। না, পূর্ণমেয়াদ মানে 5 বছর। না, ব্যাপারটা এরকম, এখানে লেখা ছিল যে নির্বাচন না হওয়া পর্যন্ত পূর্ণমেয়াদ মানে কি? আমি বলছি কালকেও তাদেরকে সরাইতে পারে, কিন্তু এখন নির্বাচন না হওয়া পর্যন্ত দিতে আগ্রহী। না, আমি আগ্রহী হলে তো আপনি দিতেন না। আপনি প্ল্যাটফর্ম তৈরি করার জন্য দিচ্ছেন কিনা, যে যাতে নির্বাচন করলে তাদের বিজয় সুনিশ্চিত হয়। যদি সুনিশ্চিত না হয় তাহলে তো দেখা যাবে এটাকে প্রলং করবে। প্রশ্ন না করি, দুদু ভাই আপনি তো শুনলেন যে রাজাক ভাই কি বললেন, আপনার এর বিপরীতে কিছু বলার আছে কিনা যে এই নিয়োগের বিষয়ে? পুরোটাই বলার আছে। প্লিজ। একটা নির্বাচনের প্রেক্ষিতে কোন দল, কোন মানুষ জনপ্রিয়, কাদের প্রতি দেশবাসীর আস্থা আছে, বিশ্বাস আছে, এইগুলো জানার পরে যখন আমি এটা সমালোচনা করব, সামথিং রং। আমি যদি নির্বাচনের আগেই বিএনপির একজন মানুষকে বলতাম একেই করতে হবে, আমি তো নির্বাচনে ফেস করি না, তাহলে একটা প্রশ্ন থাকতে পারত। কেয়ারটেকার সরকারের সবকিছু ভালো, পুরোটাই আছে অনির্বাচিত। গত 18 মাসে আমরা অনির্বাচিত। 16 থেকে 18 বছর নির্বাচন নামে কিন্তু ভাড়ামিপূর্ণ ঘটনা ঘটছে, যে কারণে এটা সব শ্রেণীর পেশার মানুষ, সমস্ত রাজনৈতিক দল আন্দোলন করেছে। সেই কারণে আপনি নির্বাচনের আগ পর্যন্ত একটা স্বস্তি দিতে চাচ্ছেন, আপনি সচিবকে মেনে নিলেন, রাজনীতিবিদদের মানতে পারলেন না। একজন সচিব এসে যদি প্রাইম মিনিস্টার হতো, একজন সচিব এসে যদি মন্ত্রী হতো, যেহেতু দরকার নেই ইলেকশন, সচিবরা ভালো তো। তো আমি পলিটিক্যাল পার্টিকে আমি মনে করি সচিবের থেকে বেশি প্রশিক্ষিত, বেশি জানা বোঝা, এই কারণে যে তারা মাটি এবং মানুষের থেকে উঠে আসে। আমি ঢাকা ইউনিভার্সিটি পড়েছি, আপনি পড়েছেন বা আরেকজন পড়েছেন, কিন্তু সে চাকরিতে যায়নি, সচিব হয়নি, কিন্তু তাদের থেকে ডিগ্রি তো কম নাই অনেক মানুষের। তারপরেও সে সমালোচনা সে দল করে, দলীয় লোক। তো দলীয় লোকের একটা সিল মেরেছে। দলীয় লোক হওয়া একটা যোগ্যতার ব্যাপার, যেরকম আইনজীবী হওয়া বা ডাক্তার হওয়া বা কি বলে উকিল, মানে যে পেশারই হোক না কেন, সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে দলীয় লোক ভালো করছে না খারাপ করছে এবং কতটুকু আছে। আমি এটা বিশ্বাস করি প্রতিটি জায়গায় গণতান্ত্রিক বিধি ব্যবস্থায় নির্বাচিত ব্যক্তিকে নিয়ে আসাটা হচ্ছে দক্ষতা, যোগ্যতা এবং ভাবমূর্তির প্রধান কারণ হতে পারে। ধন্যবাদ দুদু ভাই। আমরা আরেকটা বিরতিতে যাবো। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পর। বিরতির পর আবারও ফিরে এলাম আজকের আলোচনায়। আবারও আবু হেনা রাজাকে আপনার কাছে আসতে চাই। আমরা সম্প্রতি দেখলাম যে আইসিডিতে চিফ প্রসিকিউটর চেঞ্জ করা হয়েছে এবং বদি এবং সেনা দাবির মতো আওয়ামী লীগ নেতারাও জামিন পেতে
জামিন পেয়েছেন, যদিও তারা ছাড়া পাননি, তাদের অন্য মামলা আছে। আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন? এই যে আইসিটির বিচার প্রক্রিয়া কি বলেছেন নতুন প্রসিকিউটর যে স্বাভাবিকভাবে আগাবে, আগে যেভাবে হয়েছে স্বাভাবিকভাবে, আপনার কি তাতে কোনো মানে এই যে চিফ প্রসিকিউটর চেঞ্জ হলো, এটাকে আপনি কিভাবে দেখছেন? এবং এই যে আওয়ামী লীগের নেতারা যে জামিন পাচ্ছেন সেটাকে কিভাবে দেখছেন? দেখেন, আওয়ামী লীগের নেতারা যে জামিন পাচ্ছে সেটা আমি পরিষ্কার, আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগের জন্য আজকে যে সরকার ক্ষমতায় আসছে, যে যারা দেশ চালাচ্ছে, তারা আওয়ামী লীগের সহায়ক শক্তি বলে আমার কাছে মনে হয়। তা নাহলে তারা জামিনটা পাবে কেন? তারা তাদের অফিস আদালত খুলতে পারতেছে কেন? আর চিফ প্রসিকিউটর সম্পর্কে যে আপনি আমার বলতে বললেন, নতুন যে প্রসিকিউটর যাকে বানাইছে, ইনি কে ছিলেন? ইনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, 1 নম্বর। 2 নম্বর, বিডিআর যে হত্যা হইল তাতে যারা আসামি ছিল তাদের পক্ষে তিনি মামলা পরিচালনা করছেন এর আগে। আর এখন তিনি আসছেন আইসিটিতে মামলা পরিচালনা করবেন। সেক্ষেত্রে আপনি এই তাজুল ইসলাম কে ছিলেন, যে যখন জামাতের বিরুদ্ধে, যুদ্ধাপরাধের বিরুদ্ধে মামলা চললো সেখানে তিনি ওদের পক্ষে ছিলেন, আর আজকে শেখ হাসিনার বিরুদ্ধে উনি মামলা করতেছিলেন। সুতরাং এখানে একটা ডিটারমিনেশনের ব্যাপার আছে, যে আপনি যে কোনো একটা মামলায় মনোযোগী হবে একটা প্রসিকিউটরের, তো সেই মনোযোগটা যে পরিমাণ তাজুল ইসলামের বা ডিটারমিনেশন ছিল এই প্রসিকিউটর থাকবে বলে আমি মনে করি না। ধন্যবাদ রাজেক ভাই। দুধ ভাই, আপনার যদি এর বিপরীতে কিছু বলার থাকে, পাশাপাশি একটু জানতে চাই যে এম সাখাত হোসেন সম্প্রতি সাক্ষাৎকার দিয়েছেন, অন্তর্বর্তী সরকারের বিশেষ মানে তার ভিতরে যে কিচেন ক্যাবিনেট ছিল, এই ধরনের কথা উনি বলেছেন। এগুলো আপনারা দেখবেন কিনা? যে অন্তর্বর্তী সরকারের যে দুর্নীতিগুলো, তারা একটা মানে নির্বাচন দিয়েছে ঠিক আছে, কিন্তু ওই সরকার দুর্নীতিগুলো বিএনপি সরকার তদন্ত করবে কিনা? সাখাওয়াত সাহেব যে কথা বলেছেন, সাখাওয়াত সাহেবের থেকে ক্ষমতায় থাকার সময় বললে আরো ভালো হতো। আচ্ছা, অনেকেই বলেছেন এই কথা। হ্যাঁ, বলে আরো ভালো হতো। তবে পরিবর্তিত পরিস্থিতিতে দুর্নীতির বিরুদ্ধে এককভাবে সোচ্চার ছিল সারা 18 বছর ধরে বিএনপি নেতা যেমন তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সেই জন্য দুর্নীতির সঙ্গে কোনো আপোষ হবে এটা আমি মনে করি না, কোনোভাবে না। আর আইন আদালত সম্বন্ধে আমার স্পষ্ট কথা হচ্ছে, পরিবর্তিত পরিস্থিতিতে আমি তো আর ডক্টর ইউনূসের সরকার না, এমনকি হাসিনার সরকারও না। বিএনপি সরকার যেটা করবে ভেবে চিন্তেই করবে। বিএনপি সরকারের প্রতি আস্থা, বিশ্বাস, সমর্থন যাদের নাই, তারা একটু অপেক্ষা করে দেখতে পারে যে কোন দিকে যাচ্ছে। তার আগেই, আপনার এখনো 10 দিন হয়নি সরকারের বয়স, সেই জন্য আমার কাছে মনে হয়েছে যা কিছু হচ্ছে একটু ধৈর্যের সঙ্গে পরিস্থিতির মূল্যায়ন করা, দেখা। কারণ পরিবর্তিত পরিস্থিতিতে একটি নতুন সময়ের মধ্যে আমরা নিজেদেরকে নিয়ে এনেছি। সেই জন্য চট করে আমি কোনো মন্তব্য করতে চাই না। আর আইন আদালত যদি স্বাধীন না হয়, কার জামিন দিবে কার জামিন দিবে না, আমরা যখন জেলখানায় ছিলাম তখনকার হাসিনা নির্ধারণ করে দিত। এখনো আমি যদি নির্ধারণ করি, আমার ধারণা তুলনামূলকভাবে এখন অনেক ফেয়ার, মানে আইন আদালতের দিক থেকে। এবং আইন অঙ্গনে যারা আছেন তাদেরকে এটা রক্ষা করতে হবে এবং সম্প্রসারিত করতে হবে, না হলে দেশে গণতন্ত্রের কোনো ভবিষ্যৎ উজ্জ্বলতর হবে এটা আমার কাছে মনে হয় না। সেই জন্য আমাদের অপেক্ষার নীতি করা গ্রহণ। ধন্যবাদ শামসুজ্জামান দুদু এবং অ্যাডভোকেট আবু হেনা রাজাকে আমাদের এই আলোচনায় যোগ দেওয়ার জন্য। আজকে